আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। রাজ্য বিধানসভার ফলাফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার শতাধিক ডব্লিউবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এই বছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া আরও কিছুদিন বজায় থাকবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। সকাল 11টায় রাজ্যপাল RN রবির অভিভাষণের মধ্যে দিয়ে সূচনা হবে এই অধিবেশনের। আগামীকাল শোক প্রস্তাব গ্রহণ ও আগামী সোমবার 22শে জুন রাজ্য বাজেট পেশ করা হবে। 23 তারিখ রাজ্যপালের অভিভাষণের ওপর 6 ঘণ্টার আলোচনা নির্ধারিত হয়েছে। পরবর্তী দুদিন বাজেটের ওপর 10 ঘণ্টা আলোচনা হবে। তবে জুনের শেষ সপ্তাহে ধারাবাহিক ছুটির কারণে অধিবেশন সাময়িকভাবে মুলতবি থাকবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই। এদিকে বিরোধী দলনেতা স্থির হলেও তা নিয়ে বিতর্ক রয়েই গেছে। একটি প্রতিবেদন। রাজ্যের পরিষদীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা প্রবাহের সাক্ষী হতে চলেছে অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন। এবারই প্রথম প্রধান বিরোধী দলের দুটি ব্লকের সদস্যরা যোগ দেবেন বিধানসভার অধিবেশনে। একদিকে যেরকম আসল তৃণমূল কংগ্রেস হিসেবে নিজেদের দাবি করা সরকারিভাবে স্বীকৃতিপ্রাপ্ত বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন 65 জন বিধায়ক রয়েছেন, তেমনি অন্যদিকে শোভনদেব চট্টোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেসের জনা 15 বিধায়ক এই অধিবেশনে যোগ দিতে পারেন। একই সঙ্গে সপ্তদশ বিধানসভার কোনো সদস্য না থাকা বাম এবং কংগ্রেসের নামমাত্র হলেও প্রতিনিধিত্ব থাকছে অষ্টাদশ বিধানসভায়। বিধানসভার প্রথম তথা পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে বাড়তি মাত্রা যোগ করতে পারে বিরোধী দলগুলির এই বহুমুখী রাজনৈতিক দর্শন এবং অবস্থান। বিশেষ করে স্বীকৃতিপ্রাপ্ত প্রধান বিরোধী দল এই অধিবেশনে কি অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল রয়েছে সকলেরই। যদিও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তারা গঠনমূলক বিরোধিতার পথেই হাঁটবেন, কিন্তু তাদের দলের অপর অংশ এই তত্ত্ব মানতে নারাজ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট আজ রায় ঘোষণা করবে। তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই দলেরই বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। গত কয়েকদিন ধরেই চলছিল মামলার শুনানি। গতকাল শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারপতি কৃষ্ণা রাও। কোন রাজনৈতিক দলের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের প্রস্তাব গ্রহণ করা যায় কিনা তা নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন। প্রথম প্রস্তাব দেখেও কেন সিদ্ধান্ত হল না তাও জানতে চান বিচারপতি। জবাবে অধ্যক্ষের তরফে আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল বিল্লুদল ভট্টাচার্য জানান, প্রথম যে চিঠি তাঁর কাছে এসেছিল তাতে বিরোধী দলের বৈঠকের কোনো উল্লেখ নেই। পরে বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সইজালের অভিযোগ ওঠে। তিনি জানান, বিরোধী দল নির্বাচন নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই। বিধানসভায় সংখ্যায় সবচেয়ে বড় বিরোধী দলকেই এই স্বীকৃতি দেওয়া হয়। মামলার বক্তব্য শোনার পর বিচারপতি গতকাল রায়দান স্থগিত রেখেছেন। বিপুল জনসমাগমের কারণে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আজও রাজ্যের বিভিন্ন জেলায় চলবে জনকল্যাণ শিবির। গতকাল এই শিবির শেষ হওয়ার কথা থাকলেও পরে তার মেয়াদ একদিন বাড়ানো হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দক্ষিণ 24 পরগনার ফলতায় এই ঘোষণা করেন। এদিকে গত 3 দিনে 42,64,000-এর বেশি রেজিস্ট্রেশন হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে। রাজ্য বিধানসভার ফল প্রকাশের থেকে এক মাসেরও বেশি সময় কেটে যাওয়ার পর পশ্চিমবঙ্গে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হল। ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যের বিভিন্ন জেলায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। গতকাল থেকে তা কমিয়ে 150 কোম্পানি করা হয়েছে। কলকাতার জন্য 18 এবং হাওড়ার জন্য 6 কোম্পানি রাখা হচ্ছে। বাকিরা বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত থাকবেন।
রাজ্যের আইন শৃঙ্খলা পরিকাঠামোর আধুনিকীকরণ ও তাকে প্রযুক্তি নির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নবান্নে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর কল্পেশ এইচ ওয়ান্দ্রা এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় রাজ্য ও কলকাতা পুলিশের কর্মীদের জন্য সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল ফরেন্সিক, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নজরদারি, সন্ত্রাস দমন, উপকূলীয় নিরাপত্তা, মানব পাচার বিরোধী অভিযান এবং ড্রোন পুলিশিং এর মতো বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পরে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের ক্ষমতাকে বিগত সরকার নিজেদের স্বার্থে খর্ব করেছিল। পশ্চিমবঙ্গের পুলিশের দক্ষতা একটা সময় অনেক ভালো জায়গায় ছিল, উচ্চতায় ছিল। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক স্তরের অনেক পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা পর্যন্ত করা হতো। ধীরে ধীরে পুলিশের উচ্চতা এবং তার দক্ষতা সেটাকে বিগত দিনের সরকার কাজে লাগায়নি। সেই কারণে আমাদের মনে হয়েছে যে পুলিশের ম্যান পাওয়ার, পুলিশের আধুনিক যে জিনিসপত্র দরকার সেগুলো এবং পরিকাঠামোগত উন্নয়নও করা দরকার। রাজ্য সরকার শতাধিক WBCS আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। গতকাল স্বরাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন এবং বিভিন্ন দপ্তর, মহকুমা পরিষদ, জেলা পরিষদ ও নবান্নের একাধিক গুরুত্বপূর্ণ পদে এই রদবদল করা হয়েছে। বেশ কয়েকজন অতিরিক্ত জেলা শাসককে বিভিন্ন দপ্তরে যুগ্ম সচিব পদে আনা হচ্ছে। একই সঙ্গে একাধিক জেলা পরিষদের সচিব, প্রকল্প আধিকারিক এবং OSDদের নতুন জেলায় বা নতুন প্রশাসনিক দায়িত্বে পাঠানো হয়েছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের কাজে গতি বাড়াতেই এই রদবদল বলে জানা গেছে। বিজেপি 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, এই দিনটি কোনো রাজনৈতিক দলের নয়, সমগ্র পশ্চিমবঙ্গের। ড শ্যামাপ্রসাদ মুখার্জির ঐতিহাসিক অবদানের ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তাই 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস, 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস এবং 6ই জুলাই তার জন্মজয়ন্তী পালনের জন্য তিনি সবাইকে আহ্বান জানান। পাশাপাশি শ্রী সিনহা আন্তর্জাতিক যোগ দিবস সফলভাবে পালন করারও আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে এবছর স্নাতক স্তরে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার এবং ফার্মেসি কোর্সের ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের কার্যালয়ে দুপুর 1:30টায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই ফল ঘোষণা করা হবে বলে বোর্ডের রেজিস্ট্রার ড দিব্যেন্দুকর জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষার্থীরা বিকেল 4টে থেকে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন। এজন্য www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্প সহ টলিউডের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ উন্নয়ন সুনিশ্চিত করতে সরকার একটি নতুন উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে। গতকাল নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ফেডারেশন কাপ বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠন না হওয়ায় ওই উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়। কমিটিতে বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রুদ্রনীল ঘোষ ও হিরণময় চট্টোপাধ্যায় রয়েছেন। এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা ও সাংসদ দীপক অধিকারী, যিশু সেনগুপ্ত, প্রযোজক মহেন্দ্র সোনি সহ অন্যরা ওই কমিটিতে থাকছেন। অভিনেতা ও বিধায়ক রুদ্রনীল ঘোষের উপস্থিতিতে টালিগঞ্জ সিনেমা ইন্ডাস্ট্রির একটি নতুন ফোরাম পারফরমেন্স অফ বেঙ্গল গঠিত হয়েছে। মূলত গানের শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে এই ফোরাম। গতকাল প্রেস ক্লাবে এক বৈঠকে রুদ্রনীল বলেন, গায়ক, গায়িকা এবং মিউজিশিয়ানের পক্ষ থেকে এই অরাজনৈতিক মঞ্চ তৈরি করা হয়েছে। বিগত বহু বছর ধরে শিল্পী নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করা হলেও আগামী দিনে তা হবে না বলে স্পষ্ট জানান তিনি। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে গতকাল পানিহাটি শ্মশানে যায় সিবিআই এর একটি দল। মৃত চিকিৎসককে শ্মশানে নিয়ে যাওয়ার পর কি ঘটেছিল এবং কিভাবে তাঁর দেহ সৎকার করা হয় সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেছেন, কিভাবে অভয়ার মৃত্যু হল তা সকলেই জানতে চাইছে। অভয়ার যা যা ফাইল ছিল সেগুলো আমরা চেয়ে পাঠিয়েছি, কিছু পেয়েছি, কিছু পেতে বাকি আছে। কিছু অনুসন্ধানকারী সংস্থা, কেন্দ্রীয় সরকারের স্বশাসিত, রাজ্য সরকারের স্বশাসিত কিছু কিছু সংস্থা আছে, তারা ফাইল নিয়ে গেছে। অভয়া কেন মারা গেল এই উত্তর আমরা সবাই খুঁজছি, ক্যামেরার এপারেও খুঁজছি, ক্যামেরার ওপারেও। এই আন্দোলন সবার। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় না থাকায় দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা বলে আবহবিজ্ঞানী সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে 20 তারিখ থেকে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা কম আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গে। তাপমাত্রা আগামী 2-3 দিনে খুব বেশি পরিবর্তন নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলো আগামী এক সপ্তাহ কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 29.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, যা 2.7 ডিগ্রি বেশি। এদিকে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনের পর আজ বসতে চলেছে বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্য সরকার শতাধিক ডব্লিউবিসিএস আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে। এবছরের জয়েন্ট এন্ট্রান্সের ফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল। G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের এভিয়ন শহরে এআই সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই এআই এর ব্যবহার। তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে এআই এর প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। তিনি এই সংঘাতপূর্ণ বিশ্বে নাবিকদের সুরক্ষাকে অগ্রাধিকার উপরেও জোর দেন। एक्सेलेंसी, हम जानते हैं कि मैरीटाइम ट्रेड की दुनिया में भारत के लाखों सीफेरर आज दुनिया के अलग अलग समुद्र में अपनी सेवाएं दे रहे हैं, विश्व की प्रगति में बहुत बड़ा योगदान दे रहे हैं और मैं समझता हूं कि उनकी सुरक्षा भी उतना ही महत्वपूर्ण है। मुझे पूरा विश्वास है कि समझौते में सीफेरर की सुरक्षा भी सुनिश्चित होगी और उसको प्राथमिकता मिलेगी। ফ্রান্সের এভিয়ন শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট CETA চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি, যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত, তাও একই দিনে কার্যকর হবে। DCCর আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সেটা এবং DCCর কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজবদ্ধ এক বার্তায় তিনি উল্লেখ করেন, বিকশিত ভারত 2047-এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি। ঝাড়খণ্ডে আজ রাজ্যসভার 2টি আসনের জন্য ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, JMM এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ঝাড়খণ্ড বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং বিকেল 5টায় শুরু হবে ভোট গণনা। তারপরই ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐক্যমত এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্রের লিখিত রূপ প্রকাশও করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান
প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রফতানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত $300 বিলিয়ন মূল্যের মার্কিন সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়েও আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। রাষ্ট্রসংঘ সংস্থাগুলি আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কে এর ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। এর আগে গ্রুপ এল এর ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ঘানার কালেব ইয়াঙ্কি গোল করেন। অন্য খেলায় গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে তা পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। এছাড়া পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্ত সময়ে কঙ্গোর হয়ে ইওয়ানে উইসা গোল শোধ করেন। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30টায় আটলান্টা স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং রাত 3:30টায় ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করেন। স্মৃতি মান্ধানা 74 এবং শেফালি ভার্মা 55 রান করেন। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে 4 উইকেট নেন শ্রীচারণী। ম্যাচের সেরা হন স্মৃতি মান্ধানা। লখনৌতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের 154 এবং ঈশান কিষানের 125 রানের সুবাদে ভারত 49.5 ওভারে সব উইকেট হারিয়ে 402 রান করে। জবাবে আফগানিস্তান 44.3 ওভারে 232 রানে অল আউট হয়ে যায়। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিলানন্দ লাকড়া, নীলকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকফ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছেন। খবর শেষ হল।